এখনো পর্যন্ত ট্যাক্সি ড্রাইভার আসছে না। মানে যদি ওয়েটিং লাউঞ্জে থাকেন, এখান থেকে যে ভিউটা আপনারা পাবেন। একটা মানুষের সাথে আপনাদের আলাপ করাচ্ছি। এই মানুষটা কয়েক বছর আগে এনার ভিডিও আপনারা হয়তো সকলেই দেখেছেন। এখন জাস্ট নবদ্বীপ ধাম স্টেশনটা ছেড়ে আমাদের ট্রেনটা বেরোলো কাটোয়ার দিকে। সব সময় ফেভারিট, অল টাইম ফেভারিট। কিছুদিন আগে আমরা বেরিয়ে পড়েছিলাম 4 রাত্রি 5 দিনের জন্য পশ্চিম সিকিমের উদ্দেশ্যে। এবারে আমার শহর বজবজ না, এবারে যাত্রা শুরু করেছিলাম আমার সহধর্মিণীর শহর বসিরহাট থেকে। বসিরহাট থেকে দুপুর 12টা 26-এর লোকাল ধরে আমরা এসে পৌঁছালাম শিয়ালদহ স্টেশনে। তো ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে শিয়ালদা। মানে ট্রেনটা আসার কথা ছিল এখানে 2:13, বাট এসে পৌঁছালো হচ্ছে 2:42, প্রায় 25 মিনিটের কাছাকাছি লেট। তো এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে বাইরে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ধরে যাব হচ্ছে হাওড়া। তো আজকে আমাদের ট্রেন আছে হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই এই সামনে হচ্ছে আপনার এই ক্যাবের যে কাউন্টার, এই সামনে হচ্ছে ক্যাবের কাউন্টার। তো আপনারা চাইলে কিন্তু এই রানিং ক্যাবও পেয়ে যেতে পারেন। তো আমরা এটা রানিং ক্যাব আর কি ধরলাম, ইয়েলো ট্যাক্সি। তো এটা মোটামুটি ওই 400 টাকা বলছিল, বাট এখানে বার্গেনিং করতে হবে। আপনার ওই 150 থেকে 200-র মধ্যে চলে আসবে। তবে আরও যদি করেন ন্যূনতম ধরুন ওই 40 টাকা করে যদি শেয়ারিংয়ে যান, তাহলে এই রকম ভাড়া আছে। এই প্রথমবার ওয়াইফকে সাথে নিয়ে বেরিয়েছি, তো একটু দায়িত্ববোধ তো বেড়েই যায়। তো সেই কারণে বেশি বার্গেনিং করলাম না, মোটামুটি 200 টাকাতেই রাজি হয়ে গেল। তবে 150 আমি বলে রেখেছি, দেখা যাক কী হয়। তো এখান থেকে যাব এবার সোজা হাওড়া স্টেশন। শিয়ালদহ স্টেশন থেকে হলুদ ট্যাক্সি ধরে আমরা চললাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো সেদিন ছিল সরস্বতী পুজো, আর আকাশের মুখ ভার। সকাল থেকেই রোদ ওঠেনি বলা চলে। বিগত 2 দিন ধরেই ছিল এই অবস্থা। সরস্বতী পুজো বাঙালির আবেগ, আর এটাই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আমার জন্য এই প্রথমবার, তাও আবার একসাথে দুজনে। এই পুরো জার্নির অনেকটা মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেব। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের দুজনের একাকী ভ্রমণ বৃত্তান্ত। এখন ভাবছি একটু ওয়েটিং রুমে বসবো, কারণ হাতে মোটামুটি প্রায় 2 ঘন্টার মতো টাইম আছে। এখন এই যে এসির যে ওয়েটিং লাউঞ্জ, সেই এসির ওয়েটিং লাউঞ্জে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ওয়েটিং লাউঞ্জটা আছে, এই ওয়েটিং লাউঞ্জটা কিন্তু আপনারা হাওড়া স্টেশনের 9 আর 10 নম্বর প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। এবং এখানে দেখুন এই ফেসিলিটিগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানের এন্ট্রি ফিজ হচ্ছে ঘন্টায় 10 টাকা আর 12 টাকা করে হচ্ছে জিএসটি। তো এই হচ্ছে এখানকার এন্ট্রি ফিজ, এইটা আপনারা দেখে নিতে পারেন। আর এই সমস্ত ফেসিলিটিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর সবথেকে ভালো দিক যেটা, যে এই মানে যদি ওয়েটিং লাউঞ্জে থাকেন, এখান থেকে যে ভিউটা আপনারা পাবেন জাস্ট বলার কথা নয়। দেখুন সামনের ভিউটাই দেখুন, অসাধারণ লাগছে। মানে এত সুন্দর হাওড়া ব্রিজ। এর আগের বারে কিন্তু সেইখানে আমরা ছিলাম। আমি যে এক রাত এই হাওড়া স্টেশনে কাটিয়েছিলাম, সেই ভিডিওটাও কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে কীভাবে রুম বুক করতে পারবেন সেটাও আপনারা দেখে নিতে পারবেন। আর দেখুন এখান থেকে কি সুন্দর একটা হাওড়া ব্রিজের একটা ছবি মানে দৃশ্য অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। এবং এছাড়াও যে হাওড়া স্টেশনের আরেকটা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, সেই এক্সিকিউটিভ লাউঞ্জটার কিন্তু ভাড়াটা একটু বেশি। মানে একটু বেশি বলতে আমার যেটা মনে হয়েছে, মানে ওইখানে ঘন্টায় 50 টাকা করে জনপ্রতি কিন্তু ওইখানে ভাড়া আছে। কিন্তু সেক্ষেত্রে যদি আপনারা এখানে থাকেন, এখানে এখন 3:30 বাজে, আমরা 6টা অবধি বুক করলাম দুজনের, আমাদের পড়লো হচ্ছে 67 টাকা দুজনের। তো এই হচ্ছে ব্যাপার। এবং এর ভিতরে কিন্তু আপনারা এই জুসের কাউন্টার থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন। এই রেট চার্টগুলো এখানে দিয়ে দিলাম। তো নেক্সট বার এলে এই ওয়েটিং রুমে কিন্তু থাকতে ভুলবেন না। এই ওয়েটিং রুমের যেটা সব থেকে ভালো, সেটা হচ্ছে এই দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগবে। তবে এখানে কিন্তু প্রায় অনেকক্ষণ ধরেই বসে আছি, প্রায় 1 ঘন্টা হলো। তবে আপনারা কিন্তু এখানে মানে বিভিন্ন খাবারের অপশানও পেয়ে যাবেন। মানে বসার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন বোর্ড আছে,
এইখানে যেরকম ট্রেনের আপডেটগুলো দিচ্ছে যে কোন ট্রেন কখন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেই সমস্ত কিছু, এবং এখানে জুসের কাউন্টার থেকে শুরু করে খাবারের অপশান, প্রচণ্ড অপশান, আপনারা জুস টুস থেকে শুরু করে স্ন্যাক্স বিভিন্ন ধরনের অপশান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখন মোটামুটি 4:30 বাজে, আর কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে ওই 6টার 5:30 6টার দিক করে নিচে নামবো, কারণ আমাদের ট্রেন হচ্ছে 6:30টায়। তবে আমার কিন্তু এই হাওড়া স্টেশনে এই প্রথম আমি এই ওয়েটিং লাউঞ্জটাতে মানে এলাম, তবে কিন্তু এক্সপিরিয়েন্স বেশ ভালো। সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল, এবং এখানে একটা হিউজ বসার জায়গা আছে, লেডিস আলাদা আছে, জেন্টস আলাদা আছে, অথবা লেডিস জেন্টস একসাথেও বসতে পারেন, এই হচ্ছে ব্যাপার। আর এর মোটামুটি শরীরটা এখন খারাপ হয়ে গেছে, এই দেখুন ক্যামেরা দেখে চমকে উঠে পড়েছে, ঠিক আছে। সিট অপশান এবং এরিয়াটা কিন্তু বেশ বিশাল বড় এরিয়া। ফাইনালি অনেকক্ষণ বসে থাকার পরে এখান থেকে একটা কফি নিয়ে নিয়েছি, বসে বসে জাস্ট ঘুমিয়ে পড়ছিলাম। কিছু কাজ ছিল, ফাইল ট্রান্সফারের কিছু কাজ ছিল, সেই ফাইল ট্রান্সফারগুলো করে এখন একটু কফি খাচ্ছি, বাদবাকি ডিভাইসগুলো একটু চার্জে দিয়ে দিচ্ছি। এখন বাজে মোটামুটি ওই 5:30, আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব স্টেশনে। গরম গরম কফি বিভিন্ন রেটে আছে, এটার দাম নিল হচ্ছে 20 টাকা। এখন বাজে হচ্ছে প্রায় ওই 6টার কাছাকাছি। আমরা এবার লিফটে করে নেমে যাচ্ছি, কারণ একটা চেন কিনতে হবে। আমি এর চেন কিনতে ভুলে গেছি। এখনও ট্রেন যদিও দেয়নি, খুব সম্ভবত 9 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। তো দেখি, আধ ঘন্টার বাকি, গিয়ে দেখা যাক। আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে, আর এই 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে 15959 কামরূপ এক্সপ্রেস। এটা কিন্তু ছেড়ে মানে ভায়া গুয়াহাটি হয়ে যায়। এই ট্রেনটা কিন্তু আপনার যায় হচ্ছে ডিব্রুগড় পর্যন্ত। হচ্ছে আমাদের টিকিট কাটা আছে এসি 2 টায়ারে, আর এসি 2 টায়ারটা খুব সম্ভবত সামনের দিকে, মানে ইঞ্জিনের দুটো বগি পরেই আর কি পড়বে। ভাগ্যটা মানে খুবই খারাপ, মানে এখন একদম সেই প্ল্যাটফর্মের শেষ অবধি আমাদের হাঁটতে হবে, কারণ এই দিকে যেটা ঢুকেছে সেটা হচ্ছে আপনার স্লিপারগুলো ফার্স্ট ঢুকেছে, আর আমাদের একদম শেষের দিকে হাঁটতে হবে, একটা হাঁটা। এই হচ্ছে জাস্ট থার্ড এসির কোচগুলো যাচ্ছে, আর খুব সম্ভবত দেখতে পাচ্ছি থার্ড এসির পরেই আছে আমাদের দুটো এসি 2 টায়ার। আমাদের কোচ পাওয়া গেল, এই হচ্ছে A1। আরে কী করে রেখেছে এইদিকে, এই দিক দিয়ে ওটা এখানে তো পুরো জ্যাম করে রেখেছে, যাওয়াই যাবে না অবস্থা। ঢোকার সময় গেট জাম, তবে আমাদের যদিও গেটের সামনেই আছে। এই তো হচ্ছে আপার 4, আর এই হচ্ছে সাইড আপার, একদম গেটের সামনেই পড়েছে। তবে কোচগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সর্বপ্রথম কাজ হলো, এতদিন কোনো জায়গাতে কিন্তু আমি এই স্যুটকেস নিয়ে যাইনি, এই প্রথম। তো এসেই প্রথমে আগে, এসি এখনও চালাইনি, মারাত্মক গরম, এসেই প্রথমে আগে স্যুটকেসটাকে লক করছি, তারপরে বাকি কাজ। এই বালিশ থেকে শুরু করে কম্বল টম্বল সমস্ত কিছু দিয়ে দিয়েছে, আর এই দিকে আছে লিনেন। তবে কোচটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে আমার। আছে একটা মিরর, এই দিকে দেখুন 2টো প্লাগ আছে, এই দিকেও 2খানা প্লাগ আছে, এবং ওই দিকে আছে রিডিং লাইট থেকে শুরু করে এই দিকে আছে একটি টেবিল, যেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখন বাজে 6:22, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ট্রেন ছাড়বে। ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 6:30, একদম টাইম টু টাইম কিন্তু ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে বেরোচ্ছে। হাওড়া থেকে ছেড়ে এর পরবর্তী হল্ট হচ্ছে 38 কিলোমিটার পরে ব্যান্ডেল জাংশন, এবং এই ট্রেনটা কিন্তু হাওড়া থেকে ছেড়ে যাত্রা করে ডিব্রুগড় পর্যন্ত 1532 কিলোমিটার পথ। 1532 কিলোমিটার পথ কভার করতে এই ট্রেনটা সময় নেয় হচ্ছে 33 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি, এবং 53টা হল্ট আছে টোটাল এই ট্রেনে। বাট আমরা কিন্তু ডিব্রুগড় যাব না, আমরা যাব হচ্ছে এনজিপি। হাওড়া থেকে শুরু করে এনজিপির দূরত্ব ওই 565-70 কিলোমিটারের মতো। কালকে ভোর 5:20 আমাদের মানে নামার কথা আছে। আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 45 কিলোমিটার, আর এই ট্রেনের হচ্ছে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার, যেটা হচ্ছে ব্যান্ডেল থেকে শুরু করে চাঙ্গাসারি পর্যন্ত কিন্তু এই স্পিডটা পাওয়া যাবে। এবং এই ট্রেনটি সপ্তাহে হাওড়া থেকে চলে হচ্ছে 5 দিন,
সোমবার আর শুক্রবার বাদে এই ট্রেনটা কিন্তু সব সময় পেয়ে যাবেন। এবং ডিব্রুগড় থেকে রবিবার আর বুধবার বাদে কিন্তু এই ট্রেনটা সপ্তাহে 5 দিন চলে। আর এই ট্রেনে কিন্তু আপনারা প্যান্ট্রি কার থেকে শুরু করে অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিং সমস্ত কিছুর ব্যবস্থা এই ট্রেনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। 1954 সালের 1 এপ্রিল এই ট্রেনটি কিন্তু প্রথম যাত্রা শুরু করে এবং এই ট্রেনের কোন ক্লাসের কত ভাড়া সেটা কিন্তু আমি স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সেও মেনশন করে দেবো। এই ট্রেনে কিন্তু ফার্স্ট ক্লাস কিন্তু আপনারা পাবেন না। এই ট্রেনে এসি 2 টায়ার থেকে শুরু হবে, 2টো এসি 2 টায়ার আছে, 6টা হচ্ছে আপনার থার্ড এসি আছে, 13টার মতো স্লিপার আছে আর 3টের মতো জেনারেল আপনারা কিন্তু এই ট্রেনে পেয়ে যাবেন। এই কামরূপের কিন্তু টিকিট পাওয়া খুব কিন্তু চাপে, মানে কামরূপের টিকিট কিন্তু খুব সহজে পাওয়া যায় না, তবে একটু যদি আগে থাকতে কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্রেনের টিকিটটা অ্যাভেল করতে পারেন। আর আমার যেটা মনে হয় যে ধরুন আপনারা এই ওয়েস্ট সিকিমের ধরুন যদি রাবাংলা বা এইসব সাইডে কালুক এইসব সাইড যদি যেতে চান সেক্ষেত্রে কিন্তু এনজিপি থেকে যে যাত্রাটা সেটা কিন্তু 6 ঘন্টার মানে বাই রোড জার্নি আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই ট্রেনটা এবং আরও একটি ট্রেন আছে তিস্তা তোরসা, যেটা হচ্ছে 3টের সময় এনজিপি পৌঁছায়। এই দুটো ট্রেন কিন্তু বেশ ভালো। আপনারা তিস্তা তোরসা ধরলে ওই 2:30টে 3টে আর এইটা ধরলে ওই 6টা এইরকম টাইমে পৌঁছে যাবেন এবং পৌঁছে গেলে কিন্তু আপনারা ওখানে বেলা থাকতে থাকতে কিন্তু পৌঁছে যেতে পারবেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যে। তো সেই কারণেই আর কি এই ভেবেই আমার এই কামরূপের টিকিটটা কাটা। মানে এতক্ষণ পরে আর কি স্বস্তি হলো এই ট্রেনটা ছাড়তে। সেই চেনা ছন্দ, ঝিকঝিক ঝিকঝিক আওয়াজ আর এই হাওয়া, মিষ্টি একটা মধুর হাওয়া, এটা খেতে যেন একদম মানে চেনা ছন্দে আর কি ফিরে এলাম। তবে একটা জিনিস আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, চ্যানেলে কিন্তু খুব শীঘ্রই আমাদের 10,000 সাবস্ক্রাইবার, এখন আমাদের চ্যানেল 10,000 সাবস্ক্রাইবারে পূর্ণ করেছে। তো সেই কারণে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা না থাকলে হয়তো এটা হতো না। তবে ফিঙ্গার ক্রসড, আরও জার্নি বাকি আছে, এখনও অনেক কিছু দেখার বাকি আছে আমারও এবং আমাদের সঙ্গে আপনাদেরও। এই হচ্ছে চাউমিন নেওয়া হয়েছে। হিন্দ মটর। আইআরসিটিসির কোনো খাবার কিন্তু আমি খাইনি, মানে ওই ডাল ভাত ছাড়া, বাট এই চাউমিনও কিন্তু ফার্স্ট টাইম, বাট খারাপ লাগলো না, কিন্তু বেশ ভালো। জংশন স্টেশনে এসে পৌঁছালো, একদম পুরো পারফেক্ট টাইমে, নির্ধারিত সময়ের থেকে কিছুটা সময় লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশন স্টেশনে এবং এই 7:22 ব্যান্ডেল জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ফাইনালি হাওড়া থেকে শুরু করে 38 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশন স্টেশনে এবং এখানে হল্ট আছে হচ্ছে 5 মিনিট। তবে এখানে ট্রেন আসার কথা ছিল হচ্ছে 7:15, কিন্তু ট্রেন 5 মিনিটের মতো লেট করেছে। এখন বাজে হচ্ছে 7:22, তো ট্রেন এখন 7:22 এসে পৌঁছালো। এর পরবর্তী স্টেশন 7:55 অম্বিকা কালনা, যার দূরত্ব এই ব্যান্ডেল জংশন স্টেশন থেকে হচ্ছে 42.3 কিলোমিটার। ঘড়ির কাঁটায় বাজে 7:28। আমাদের ট্রেন 5 মিনিট হল্টের পর ব্যান্ডেল জংশন স্টেশন ছেড়ে বেরোচ্ছে এবং এই ব্যান্ডেল জংশন স্টেশনের পরে হচ্ছে পরবর্তী হল্ট হচ্ছে অম্বিকা কালনা, যেটা হচ্ছে 7:53 গিয়ে পৌঁছাবে হচ্ছে অম্বিকা কালনা। দেখুন এই সন্ধেবেলাতেই মানে অম্বিকা কালনার ওইদিকে প্ল্যাটফর্মে যে ট্রেন দাঁড়িয়ে আছে কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে এবং সেই কারণেই আজকে সকালবেলা যে ট্রেনটা এনজিপি ঢুকেছে কামরূপ এক্সপ্রেস, সেটা কিন্তু প্রায় আধ ঘন্টার মতো লেট ছিল, মানে 40 মিনিটের মতো লেট ছিল। 5:20 ঢোকার কথা ছিল, সেই ট্রেনটা কিন্তু ঢুকেছে হচ্ছে 6টা নাগাদ। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি ব্যান্ডেল জংশন স্টেশন ছেড়ে। চলুন এবার যে ওয়াশরুমের কি কন্ডিশন, সেকেন্ড এসির ওয়াশরুমের কি কন্ডিশন সেটা একটু দেখা যাক। এই হচ্ছে ওয়াশরুম, এখানে আছে একটা মিরর, এদিকে লাইট থেকে শুরু করে এইদিকে সোপ ডিসপেন্সার আছে, এইদিকে কল আছে, এইদিকে টিস্যু পেপার দেওয়া আছে। এইটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, এইদিকে ফ্ল্যাশের জন্য প্রেস করলে কিন্তু ফ্ল্যাশ হয়ে যাবে। আর এই হচ্ছে সেই ছুঁচু কল,
এবং মোটের উপর কিন্তু বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই দাদা এলো, এই দাদার থেকে কিন্তু ভর্তি ঝুড়ি নিয়ে এসছে, আর বসে থাকা যায়। একটা চিপস নিলাম আর একটা লিটিল হার্ট বিস্কুট নিলাম। এই ট্রেন জার্নিতে কিন্তু আমার বেশিরভাগ সময়টা খেতে খেতেই চলে যায়। তো আছে তো সব আছে। এই তো ফাইনালি মানে যে চাটা আমি কিন্তু ট্রেনে যেতে যেতে বেশি প্রেফার করি, যেটা এই হচ্ছে প্যাকেট চা। এই প্যাকেট চা আদরক বলি চায় সেই অযোধ্যা যাওয়ার সময়, তারপর থেকে কিন্তু ট্রেনে যেখানেই পাই এই চা ছাড়া কিন্তু আমার চলে না। আহা সেই স্বাদ। হাওড়া থেকে শুরু করে 80 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম অম্বিকা কালনা স্টেশনে। আর এই স্টেশনে কিন্তু হল্ট আছে 2 মিনিট। অনেকটা আগে আসার কথা ছিল কিন্তু 15 মিনিটের মতো লেটে এসে পৌঁছালো। আর এই অম্বিকা কালনা স্টেশনে কিন্তু একটা দর্শনীয় স্থান আছে, সেই স্থানটার নামটা কি সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর এর পরবর্তী হল্ট হচ্ছে নবদ্বীপ ধাম। আমাদের ট্রেন কিন্তু 8টা 11 মিনিটে অম্বিকা কালনা স্টেশন ছেড়ে বেরোচ্ছে এবং এর পরবর্তী হল্ট হচ্ছে নবদ্বীপ ধাম। এখানে কিন্তু 2 মিনিটের হল্ট। এখন প্রায় 10টার মতো বাজতে যায়, তবে বেশি আর দেরি করব না, আজকের ডিনারটা সেরে নিচ্ছি। আর এবারে কিন্তু আর ওই নন ভেজ নিয়ে আসিনি, এবারে আছে হচ্ছে ভেজ, যেটা আর কি আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছেন। আছে হচ্ছে হালকা তেলে ভাজা হচ্ছে পরোটা, মুচমুচে পরোটা, আর আনলিমিটেড তরকারি। আনলিমিটেড তরকারি আছে, আনলিমিটেড আলুর দম। তবে এটা কিন্তু রাজুদার নয়। এই দেখেছেন বিরিয়ানি করে চেঁচাচ্ছে, আর আমি এখানে খাচ্ছি হচ্ছে পরোটা। মানে কীরকম রাগ ধরে বলুন তো। আর আছে হচ্ছে বসিরহাটের বিখ্যাত সন্দেশ, মানে মাখা সন্দেশ। বসিরহাটের মাখা সন্দেশ যারা খেয়েছেন তারাই জানেন কি জিনিস। এই জাস্ট ট্রেন নবদ্বীপ ধাম স্টেশন ঢুকছে, আর আমরা এখন ডিনারে বসেছি। আর এখানে হল্ট আছে হচ্ছে 2 মিনিট। তবে বসিরহাটের মাখা সন্দেশ আপনারা কারা কারা খেয়েছেন আর তার স্বাদ কীরকম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ফাইনালি আমরা ডিনার করছিলাম, আর না 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 কাকু না কাকু আর না কাকু। তো ফাইনালি আমরা ডিনার করছিলাম, আর একটা মানুষের সাথে আপনাদের আলাপ করাচ্ছি। এই মানুষটা কয়েক বছর আগে এনার ভিডিও আপনারা হয়তো সকলেই দেখেছেন। এখন জাস্ট নবদ্বীপ ধাম স্টেশনটা ছেড়ে আমাদের ট্রেনটা বেরোলো কাটোয়ার দিকে। এনার নাম হচ্ছে মধুসূদন দে। ওনার ভিডিও কিন্তু সকলেই দেখেছেন, বিশাল ভাইরাল গেছিলো, প্রায় 20 মিলিয়নের কাছাকাছি কিন্তু ভিউ গেছিলো। তো আজকে হঠাৎ ওনার উনি কামরূপে ওনার সাথে আলাপ হলো, মানে খুব ভালো লাগলো। এতদিন ফোনে দেখেছিলাম, বাট এই প্রথম কিন্তু ওনাকে সামনে দেখলাম। এবং উনি যখন উঠেছেন ওনার কথাটা শুনে আমি বুঝতে পেরেছি মানে যে ইনি কিন্তু সেই ব্যক্তি। তো ফাইনালি আলাপ হয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ। খেলে আমার লাভ বেশি হয়, কেন জানেন? আপনাকে তো বাড়িতে ডেকে নিয়ে খাওয়াতে পারতাম না, একটু খেয়েছেন, আমার সেবা করা হলো, এটা 1 নম্বর লাভ। আর আপনাদের 5 জনের আশীর্বাদে আমার ছেলে LLB কমপ্লিট হয়ে গেছে। বাহ বাহ বাহ। ছেলে আলিপুর কোর্টে থাকে, বাহ। মেয়েকে MA কমপ্লিট করে বিয়ে দিয়েছি স্যার, এই বিক্রি করে 40 মিনিট বিজনেস করি এই গাড়িতে। বাহ বাহ। আর হাওড়া বালুরঘাটে 25 মিনিট, আর কামরূপে 40 মিনিট। এই সারাদিনে ইনকামে আমি ছেলে মেয়েকে শিক্ষিত করেছি একদম। আপনাদের সবার আশীর্বাদে আমি ফ্যামিলি নিয়ে খুব ফেমাস, আমি খুব ভালো আছি। আরও অনেক দূর এগিয়ে যান, এটাই কামনা করব। আমাদের পরিবারের সকলের তরফ থেকে এই কামনা রইল। ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। টাটা টাইম পাপা পা। এটা কিন্তু খুব ভাইরাল। সত্যি কথা বলতে কামরূপ এক্সপ্রেসের এই মুহূর্তটা আমি কোনোদিন ভুলবো না। টাটা টাইম পাপা পাস। তারপরে হবে মামা মানি পাপা পাস। আচ্ছা তো হাম চলতে হ্যাঁ, গুগু গুড নাইট। ভেরি গুড, খুব ভালো লাগলো। ডিনার কমপ্লিট, হালকার মধ্যে বেশ ঠিকঠাকই ছিল। বাট এখন ট্রেন কিন্তু কাটোয়া স্টেশনে ঢুকবে, কিন্তু তার আগে এই দাঁইহাটে এখন দাঁড়িয়েছে, সিগন্যাল নেই। আর ডান দিকে এখন এইদিকে দাদারা শোবে, তো বার্থ টাঙিয়ে দিয়েছে, মনে হচ্ছে না নামতে পারবো বলে। তবে দেখি যতটা সম্ভব
কভার করা যায় যতটা সম্ভব কিন্তু কভার করব অবশ্যই, এবং কালকে ট্রেন কখন ঢোকে সেটাই হচ্ছে দেখার। হাওড়া থেকে শুরু করে 143 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো কাটোয়া জংশন স্টেশনে। আর এই স্টেশনে হল্ট আছে 5 মিনিটের মতো, তবে এই 14 মিনিটের কাছাকাছি লেট চলছে, তবে আশা করি রাত্রিবেলায় কভার করে দেবে। তো কাটোয়া ছাড়ার পরে এর পরবর্তী স্টেশন হচ্ছে সালার, তারপরে হচ্ছে খাগড়াগড় রোড, তারপরে হচ্ছে ওই 10:30 10:20 করে হচ্ছে আজিমগঞ্জ। তো এখন রাত হয়ে গেছে, জানি না কতটা কভার করতে পারবো, তো যতটা সম্ভব পারবো চেষ্টা করব কভার করে যাওয়ার। বাট এই দিকের তো বার্থ ফেলে দিয়েছে, দেখতেই পাচ্ছেন, এই দিক দিয়ে আর ডান দিক দিয়ে আর নামা যাচ্ছে না, তাহলে স্টেশনগুলোতে আর কি নামতে পারতাম আর কি। ভেরি গুড মর্নিং। কালকে রাতে মোটামুটি ট্রেন ঠিকঠাকই চলেছে, মানে 1টার সময় কিন্তু মালদা টাউনে ট্রেনটা ঢুকেছিল, বাট মালদা টাউন ছাড়ার পরে মোটামুটি এখন প্রায় 55 মিনিটের মতো ট্রেনটা লেট চলছে, যেটা আমাদের 5:20-তে এনজিপি ঢোকার কথা ছিল, কিন্তু 5:20-তে কিন্তু ট্রেনটা এখন ঢুকবে না, 55 মিনিট লেট আছে। মোটামুটি ওই টেনেছে, রাত্রিবেলা কিন্তু টেনেছে, বাট এত ফগি ওয়েদার, মানে জাস্ট কল্পনা করার বাইরে। এখনও পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না, শুধু একটা দেখতে পাচ্ছি যে সাদা ধোঁয়া উড়ে চলেছে। জাস্ট দেখুন, মানে কিছু দেখাই যাচ্ছে না। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে ওই 5:20 মতো, বাট বাইরে দেখুন এখনও কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে ঠান্ডা কিন্তু সেই লেভেলের আছে, মানে মারাত্মক ঠান্ডা, 2টো লেয়ার পরতে হলো। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে ওই 6টার কাছাকাছি। তো একটা সুন্দর ট্রেন জার্নি ছিল। কালকে ট্রেনে উঠেই প্রথম ভাবছিলাম যে কীরকম কো প্যাসেঞ্জার থাকবে না থাকবে। তো সবথেকে ভালো কথা, একজন ফ্যামিলি পুরো দেখে যেন মনে হচ্ছিল আমার ছোটোবেলার কথা, যে আমি, বাবা, দিদি, মা যেরকম ঘুরতে যেতাম সেরকম। তো এনারা হচ্ছেন নাগপুর থেকে, এই भैया और दीदी और एक भैया और एक बहन। তো এনারা নাগপুর থেকে ঘুরতে যাচ্ছেন হচ্ছে সিকিম, গ্যাংটক দার্জিলিং ঘুরতে যাচ্ছেন। এনাদের সাথে আলাপ হয়ে বেশ ভালো লাগলো। आपके साथ जर्नी बहुत अच्छी लगी, मीन्स समय कैसे गया पता नहीं चला, और आपका जो ये है बहुत वी रियली अप्रिशिएटेड। थैंक यू सो मच। मैडम जी आपका? बहुत अच्छा लगा आपको मिलकर। हाँ, आपके ब्लॉग तो हम हमेशा देखेंगे अभी। থ্যাংক ইউ। আর সব থেকে বড় কথা, উনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করেছেন। তো যাই হোক, বলতে বলতে এনজিপি এসে গেছে আমাদের। এবার সকলেরই গন্তব্য হচ্ছে এনজিপি স্টেশন। চলুন নেমে আমরা যাব হচ্ছে ওয়েস্ট সিকিম, ওনারা যাবেন হচ্ছে নর্থ সিকিম। যাওয়া যাক। ফাইনালি দাঁড়িয়ে আছে হচ্ছে বন্দে ভারত, একটু পরেই এনজিপি স্টেশন ছেড়ে বেরোবে। সব সময় ফেভারিট, অল টাইম ফেভারিট। ফাইনালি হাওড়া থেকে শুরু করে 565 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম এনজিপি স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5:54। ট্রেনটা ঢোকার কথা ছিল হচ্ছে আপনার 5:20-তে, তবে 55 মিনিট লেট থেকে এখন মোটামুটি ওই 34 মিনিট লেটে আছে। তো গাড়ি করা আছে আমাদের, সেই গাড়ি করেই কিন্তু আমরা যাব হচ্ছে আজকে কালু। এনজিপি থেকে এনজিপি পর্যন্ত আমাদের এই টোটাল ট্রিপটার কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন হেভেন ফাইন্ডার। তো হেভেন ফাইন্ডারের নাম্বারটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে অথবা স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন। মানে এখন এনজিপির স্টেশনের এখন এমন অবস্থা, মানে সঠিক করে কিন্তু আপনারা পার্কিং খুঁজে পাবেন না। মানে বেরিয়ে যেন মনে হচ্ছে দুর্গাপুজোর যেরকম লাইন দেয়, ঠিক সেরকম লাইন দিয়ে আর কি বের করছে। তবে ব্যাপারটা মিটে গেলে আর কয়েক বছরের মধ্যে কিন্তু বেশ অর্গানাইজড হয়ে যাবে। এনজিপি স্টেশনটাও অনেকটা চওড়া করছে। তো ফাইনালি আমাদের গাড়ি, মর্নিং, ভেরি গুড মর্নিং। ফাইনালি আমাদের গাড়ি পেয়ে গেছি। এই হচ্ছে স্টেশনের বেরোবার গেট। এই স্টেশন থেকে বেরিয়েই কিন্তু ঠিক পিছন দিকটা 2-3টে রোয়ের পিছনেই কিন্তু এই সিকিমের যে গাড়ি, সেই সিকিমের গাড়ি স্ট্যান্ডগুলো কিন্তু এখানে। তো আপনারা যদি সামনে খোঁজেন সেক্ষেত্রে কিন্তু সামনে আপনারা পাবেন না। তো আমাদের টোটাল এই যে গাড়ি, টোটাল ট্রিপে কিন্তু থাকবে এই সুইফট ডিজায়ার। তো ইয়ে ভাইয়া, ভেরি গুড মর্নিং।
ভেরি গুড মর্নিং। তো এই ভাইয়ার সাথেই আমরা পুরো ঘুরে দেখব 4 দিন। পেলিং থেকে শুরু করে কালুক সমস্ত জায়গা ঘুরে দেখাবেন এই ভাইয়া। তো চলুন তাহলে আমাদের যাত্রা শুরু করা যাক। তো ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে এখন 6:30। আমরা যাত্রা শুরু করলাম এনজিপি থেকে আমাদের গন্তব্য কালুকের উদ্দেশ্যে। আপনারা যদি এই কালুক যাবেন ভাবছেন, যদি আপনারা রিজার্ভ গাড়ি না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অপশান যেটা আছে সেটা হলো আপনাদের প্রথমে ওই এনজিপি স্টেশনে নেমে সেখান থেকে আপনারা টোটো করে চলে আসবেন হচ্ছে শিলিগুড়ি জাংশন যে আছে, শিলিগুড়ি জাংশন থেকে কিন্তু আপনারা জোরথাংয়ের জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন। সেই শেয়ার গাড়ি করে আপনারা পৌঁছে যেতে পারেন জোরথাং, এবং জোরথাং থেকে কিন্তু আপনারা অনায়াসে কালুকের জন্য রিজার্ভ গাড়ি অথবা শেয়ার গাড়ি দুটো অপশানই আছে, এই দুটো অপশান আপনারা পেয়ে যাবেন। আর যদি বাসে আপনারা যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের এসএনটি যে বাস স্ট্যান্ড, সেই এসএনটি বাস স্ট্যান্ড থেকে জোরথাংয়ের উদ্দেশ্যে যে বাসগুলো যাচ্ছে, জোরথাং হয়ে যে বাসগুলো যায় সেই বাসগুলো আপনাকে ধরতে হবে। ধরে আপনাকে জোরথাংয়ে নেমে সেখান থেকে এই সেম অপশানে শেয়ার অথবা রিজার্ভ করে আপনারা পৌঁছে যেতে পারেন এই সুন্দর ওয়েস্ট সিকিমের অফবিট ডেস্টিনেশন কালুকে। এই সেই NH31, মানে যতবারই আসি না কেন ততবারই এই রাস্তা নতুনের মতনই লাগে। জাস্ট মানে সব থেকে যদি নর্থ বেঙ্গল বা সিকিম যাওয়ার পথে যদি সেরা রোড বলতে হয় তাহলে এই NH31। একটা সময় বছরের এক একটা সময় এই রাস্তার এক একটা রূপ, আর এখন একটা কীরকম ক্লাউডি ওয়েদার হয়ে আছে, একটা মানে যেন সেই সিনেম্যাটিক লুক। আর তো ভাইয়া বলছিল যে এই সময় এখান দিয়ে হাতি দেখারও চান্স থাকলেও থাকতে পারে, মানে ওয়েদারটা যেরকম আর কি হয়ে আছে। আমার এই বাঁদিকে হচ্ছে বেঙ্গল সাফারির এরিয়া বাঁদিকে, আর এই হচ্ছে এলিফ্যান্ট করিডোর। এই সেই চেনা পরিচিত তিস্তা রেল গেট, আর এই হচ্ছে ডান দিকে রেল ব্রিজ। আর কিছুটা পরেই পড়বে হচ্ছে সেবক কালীবাড়ি, জয় মা কালী, জয় মা কালী। আর এই ঠিক কালীবাড়িটা পার করেই ডান দিকে পড়বে হচ্ছে করোনেশন ব্রিজ। চুংথাম ড্যাম বিপর্যয়ের ফলে যা দুরবস্থা হয়েছিল সেটা এই সিকিম যাওয়ার সময় কিন্তু দেখতে পাওয়া যায়। জাস্ট রাস্তাটা দেখুন কিভাবে ল্যান্ডস্লাইড হয়েছে। তো ফাইনালি মানে এখানে মারাত্মক ঠান্ডা। কিছুটা আসার পরে একটা গেল খোলা নামক একটা জায়গাতে রুবেন রেস্টুরেন্টে আমরা এখন দাঁড়িয়েছি। এখান থেকে সেরে নেবো হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এখন বাজে হচ্ছে 7:45। বেশ ভালোই ঠান্ডা। এতক্ষণ গাড়িতে আসছিলাম কিছু বুঝতে পারছিলাম না, আর নামার পরে বুঝতে পারছি যে কতটা ঠান্ডা। অর্ডার দিলাম হচ্ছে পুরি সবজি, রেডি হয়ে আসছে, আসুক, আসার পরে আপনাদের দেখাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আছে হচ্ছে পুরি সবজি। দেখুন বাটোরার মতো, পুরো বাটোরার মতো সাইজ। দুটো পুরি, এদিকে আছে হচ্ছে ছোলার ডাল, এইদিকে আছে হচ্ছে ঘুগনি, এই হচ্ছে ছোলার ডাল, আর এই হচ্ছে আলুর দম, আর আছে হচ্ছে চাটনি। চলুন একটা বাইট নিয়ে দেখা যাক। 8টার মতো বাজে, আর ট্রেন ঢুকেছে হচ্ছে 5:30টায়। প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। তো আলুর দমটা সেই লেভেলের খেতে। এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। এখন বাজে 8টা, 8:30 বেজে গেল। এখান থেকে মোটামুটি আর ওই 2 ঘন্টার মতো টাইম দেখাচ্ছে কালুক পৌঁছাতে। আর সিরিয়াসলি মানে দেখুন পুরো ফগি ওয়েদার, চারিদিকে পুরো কুয়াশা জমে আছে। এখনও পর্যন্ত কিন্তু আকাশ ক্লিয়ার হয়নি। ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা বেরিয়ে পড়লাম। এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।